কমিশনের একটা দায়িত্ব থাকবে যে তারা এমন একটা ব্যবস্থা, এমন একটা লেভেল প্লেয়িং ফিল্ড তারা তৈরি করবে যাতে সকল দল তারা আনন্দ চিত্তে এবং দ্বিধাহীন চিত্তে নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারে। নীতিগতভাবে সকল রাজনৈতিক দলই নির্বাচনে অংশগ্রহণের যোগ্য এবং সেটা তাদের সাংবিধানিক অধিকার। নির্বাচন কমিশনের একটা দায়িত্ব থাকবে যে তারা এমন একটা ব্যবস্থা, এমন একটা লেভেল প্লেয়িং ফিল্ড তারা তৈরি করবে যাতে সকল দল তারা আনন্দ চিত্তে এবং দ্বিধাহীন চিত্তে নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারে। কিন্তু দুঃখজনক হলো সত্য যে বিগত 3টি বা 4টি নির্বাচনে আমরা সেই ধরনের পরিবেশ আমরা দেখতে পারি নাই। আমাদের নির্বাচন কমিশন পরিপূর্ণভাবে তারা ব্যর্থ হয়েছে এবং তারা তাদের দায়িত্বকে এড়িয়ে তারা সরকারের নির্দেশনা তারা পালন করেছে, যেটা তাদের সংবিধান লঙ্ঘনের শামিল। সেটা আমি মনে করি সেই সকল নির্বাচন কমিশনে যারা সদস্য ছিলেন তাদের কিন্তু বিচারের আওতায় নিয়ে আসা উচিত। তারা সংবিধানে তারা শপথ করে তারা নির্বাচন কমিশনের সদস্য হয়েছেন, কিন্তু তারা বলছেন যে না, রাজনৈতিক দলগুলোকে নির্বাচন আমাদের দায়িত্ব নয়। সেটা দায়িত্ব নয়, কিন্তু একটা নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হবে যেখানে রাজনৈতিক দলগুলো সেখানে নির্বাচন করার একটা উপযুক্ততা পরিবেশের কারণে তা নির্বাচন করতে পারে। যা হোক, আমি মনে করি আমরা বিগত এগুলো আমাদের সমালোচনা থাকবে, কিন্তু ভবিষ্যতে আমরা কী করতে চাই সেটা আমাদের মূল বিবেচ্য বিষয়। আমি মনে করি পরবর্তী নির্বাচনে সকল রাজনৈতিক দলগুলো নির্বাচন যাতে করতে পারে, নির্বাচন কমিশন সেই ধরনের একটা ব্যবস্থা করবেন এবং রাজনৈতিক দলগুলো নির্বাচন কমিশনকে সেইভাবে সহযোগিতা করবেন। কিন্তু প্রশ্ন আপনি যেটা করেছেন বা যেটি প্রশ্ন আসছে যে বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচন ভবিষ্যতে করতে পারবে কিনা বা নেক্সট ইলেকশন করতে পারবে কিনা, সেই ব্যাপারে জনগণের মধ্যে ডিবেট রয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে ডিবেট রয়েছে। রাজনৈতিক দলগুলো অনেকে বলছেন পারবে, অনেকে মনে করছেন তারা যে এখানে যে পাপের কাজ করেছেন, তারা যে আমাদের টোটাল গত 15টি বছর আমাদের যে সাংবিধানিক অধিকার, ভোটাধিকার তারা যে আমাদের খর্ব করেছেন, তারা আমাদের বঞ্চিত করেছেন, তার একটা প্রায়শ্চিত্ত করা উচিত এবং সেই জন্য আগামী 1 বা 2টো নির্বাচনে তাদেরকে নির্বাচন প্রক্রিয়া থেকে দূরে রাখা উচিত বলে অনেকে মত প্রকাশ করেন। আমি ব্যক্তিগত মনে করি যে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ যদি মূল্যায়ন করে যে তাদের 15 বছর অথবা তার চেয়ে অধিক সময়ে তারা যে কর্মকাণ্ড করেছেন, সেই কর্মকাণ্ডের জন্য তাদের যদি একটু অনুশোচনা হয়, তারা যদি স্বীকার করে যে হ্যাঁ, আমরা জনগণের অধিকারগুলো খর্ব করে বঞ্চিত করে তাদেরকে যেটা আমরা করেছি এটা কখনো ঠিক করে নাই, তাদের একটা রিয়েলাইজেশন আসে, তাহলে রাজনৈতিক দলগুলো আমি মনে করি সেই বিষয়টাকে পজিটিভলি নেওয়া উচিত। অপরদিকে যারা এই গণহত্যার সাথে জড়িত, যারা গণহত্যাকে উস্কানি দিয়েছে, যারা গণহত্যাকে বৈধতা দিয়েছে এবং গণহত্যা করার জন্য যারা বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ এবং পলিটিক্যাল ডিসিশন নিয়েছে, সেই সমস্ত নেতৃবৃন্দ অথবা ব্যক্তিদের ব্যাপারে আমি মনে করি এই ব্যাপারে নির্বাচন কমিশন অথবা সরকার পদক্ষেপ নেবে। তার কারণ যারা একটি গণহত্যা আমাদের রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করে নাই, যারা গণহত্যার শরিক হয় নাই, যারা মানুষের ভোটাধিকার হরণ করেনি, কিন্তু অত্যন্ত ফেয়ার ইলেকশন করছে এবং সেই ফেয়ার ইলেকশন করে তারা যদি বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিনিধি হয়ে আসে, তাহলে আমি মনে করি তাদের সুযোগ দেওয়া উচিত। কেননা রাজনৈতিক দল করার সাংবিধানিক অধিকার রয়েছে। কিন্তু প্রশ্ন একটি জায়গায় যে সেটা হচ্ছে বর্তমান পর্যন্ত আজ পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে 2024 সালের এই গণ অভ্যুত্থান বিরোধী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং বিভিন্ন দলের বিরুদ্ধে তারা যে ভূমিকা রেখেছে, তারা যে নির্যাতন চালিয়েছে, তারা যেভাবে তাদের হামলা মামলা গুম করেছে, সেই ব্যাপারে তাদের কোনো বক্তব্য নাই, বরং এখনও তারা তাদের পুরাতন যে বক্তব্য সেটা দিয়ে যাচ্ছে। এবং শুধু তাই নয়, বরং 5ই আগস্টের পরেও কিন্তু তারা তাদের ষড়যন্ত্রকে অব্যাহত রেখেছে। কিছুদিন পর বিভিন্ন ইস্যুকে সামনে এসে আমাদের রাষ্ট্রটাকে আবার অস্থিতিশীল করতে চাচ্ছে। সেই জন্যই রাজনৈতিক দলগুলোর অনেকে বা কেউ এবং নাগরিক সমাজের অনেকে মনে করেন যে আমাদের দেশটাকে স্থিতিশীল করার জন্য আগামী নির্বাচনে আওয়ামী লীগের পক্ষ থেকে যেই নির্বাচনে তাদের সুযোগ দেওয়া উচিত নয়। কিন্তু রাজনীতি বিজ্ঞানের একজন ছাত্র হিসেবে, একজন শিক্ষক হিসেবে আমি মনে করি যে একটা নির্দিষ্ট একটা কাঠামোর মাধ্যমে যে তারা আসতে পারে এবং তাদের যারা অন্যায়ের সাথে, যারা ক্ষমতা ব্যবহার করার সাথে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যাপারে যারা নির্যাতন এবং নিপীড়ন করেছে, ওই সমস্ত ব্যক্তি ছাড়া যারা ফেয়ার, তাদেরকে নির্বাচন করার সুযোগ দেওয়া যেতে পারে বলে আমি মনে করি। যে নির্বাচন কমিশন যদি প্রশ্নবিদ্ধ হয়, তাহলে সেখানে নির্বাচনটাই প্রশ্নবিদ্ধ হবে এবং টোটাল গণতন্ত্রটা সেটা কিন্তু হুমকির মুখে পড়ে যাবে। সেই জন্য নির্বাচন কমিশন গঠন করার ক্ষেত্রে প্রথমে আমাদেরকে সে ব্যাপারে খুবই সজাগ থাকতে হবে। বর্তমানে যে নির্বাচন কমিশনটা হয়েছে সেটাও কিন্তু আগের সরকারের প্রণীত আইন দ্বারা হয়েছে। অতএব আমি মনে করি সেটা হয়তো ওনারা সাংবিধানিক অক্ষুণ্ণ রাখার জন্য হয়তো এটা করেছেন, কিন্তু বর্তমান যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে খুব বেশি প্রতিবাদ এসেছে বলে আমার জানা নেই। তো সেই ক্ষেত্রে নির্বাচন কমিশনই শুধুমাত্র একমাত্র প্রতিষ্ঠান নয়
যার মাধ্যমে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা সম্ভব। বরং নির্বাচন কমিশন যদি তারা সৎ থাকে, তারা নিষ্ঠা তাদের থাকে, তাদের কমিটমেন্ট থাকে যে তারা একটা সুষ্ঠু নিরপেক্ষ অবাধ নির্বাচন করবে, তাহলে যেটা প্রয়োজন তাদের কমিটমেন্টের সাথে সাথে সরকারের পূর্ণ সাপোর্ট সেটা থাকা উচিত। তো সেটা যদি হয়, সরকার এবং নির্বাচন কমিশন এই দুটির সমন্বয় যদি হয়, এবং বিশেষ করে রাজনৈতিক দলগুলো যদি নির্বাচন কমিশন এবং সরকারের সহযোগিতা করে, তাহলে সত্যিকার অর্থে একটা নিরপেক্ষ এবং অবাধ এবং সুষ্ঠু নির্বাচন সম্ভব। এই জন্য বর্তমান যে নির্বাচন কমিশন যেহেতু রাজনৈতিক দলগুলোর আস্থাভাজন রয়েছে, অতএব এক দিক থেকে আমরা অগ্রসর হয়েছি। নাম্বার 2 হচ্ছে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, এই সরকার যদি একনিষ্ঠভাবে কাজ করে, তাহলে এই নির্বাচন কমিশনের মাধ্যমে এবং রাজনৈতিক দলগুলোর সহযোগিতা করার জন্য প্রস্তুত আছে বলে আমি মনে করি। এই আমাদের ত্রিপক্ষীয় আমাদের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আমি মনে করি একটা সুষ্ঠু নির্বাচন সম্ভব, এবং আগামী নির্বাচনটা এই ত্রিপক্ষীয় যারা আমরা স্টেক হোল্ডার রয়েছি সেই ত্রিপক্ষীয় প্রচেষ্টার মাধ্যমে একটা সুন্দর নির্বাচন হবে, যে নির্বাচনের মাধ্যমে আমরা একটা সুন্দর একটি সরকার গঠন করে আমাদের দেশটাকে একটি সম্ভাবনার দিকে আমরা নিয়ে যেতে পারবো, একটা সফল গণতান্ত্রিক অভিযাত্রার শেষে আমরা পৌঁছতে পারবো, এই আশাবাদ আমার রয়েছে।